সঙ্গে বৈঠকে হাসিনাকে ফেরতের বিষয় তুললেন ইউনূস। নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় ভারত। দুনেতার বৈঠকে বাংলাদেশ ভারত সম্পর্কে বরফ খোলা শুরু হবে মন্তব্য বিশেষজ্ঞদের। সম্পর্ক হওয়া উচিত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের। আমার মনে হয় এই মিটিং এর মাধ্যমে অ্যাটলিস্ট যে প্রক্রিয়াটা যে আরম্ভ হলো, যে কথাবার্তাগুলো আরম্ভ হলো, দ্যাট ইটসেলফ ইজ পজিটিভ। ডক্টর ইউনূস ও মোদির বৈঠক আশার আলো জাগিয়েছে বললেন মির্জা ফখরুল। দুদেশের মানুষের জন্য বয়ে আনবে কল্যাণ। ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদি সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার। যাচাই বাছাই চলছে আরও 70,000 রোহিঙ্গার। কয়েক জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, নাকাল মানুষ। চলতি মাসে তাপপ্রবাহ, ঘূর্ণিঝড় ও কালবৈশাখীর সংখ্যা। মৃত্যুর সঙ্গে লড়ে চলে গেলেন প্রেমাও। সড়ক দুর্ঘটনায় পরিবারটির আর কেউ বেঁচে রইল না। আহত আরাধ্যাকে আনা হলো ঢাকায়। এবং যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের প্রভাব এশিয়ার পোশাক শিল্পে। শঙ্কায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার গার্মেন্টস মালিকরা। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি তুলে ধরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্যদিকে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র দেখতে চায় ভারত। ডক্টর ইউনূসের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো দুই নেতার মধ্যে বৈঠক। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে দুদেশের সরকার প্রধানের মধ্যে আলোচনা হয়েছে। আলাদা ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গণতন্ত্রের নিয়মিত ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন জরুরি নরেন্দ্র মোদীর এ দর্শন তুলে ধরেন। বিস্তারিত মোহাম্মদ সাকিবের রিপোর্টে। ব্যাংককে অনুষ্ঠিত বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আধা ঘন্টারও বেশি সময় ধরে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে কথা বলেন। দুদেশের সরকার প্রধানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি আরো বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট একাধিক ইস্যুতে আলোচনা হয়েছে। আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। পরে এক সংবাদ সম্মেলনে কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৈঠকে উঠে আসা দুদেশের সম্পর্ক, গণতন্ত্র, সংখ্যালঘু নিরাপত্তা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ভারতের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন তিনি। Prime Minister reiterated India's support প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর ইউনূসের কাছে গণতান্ত্রিক ও স্থিতিশীল বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্কের উপর জোর দেন। এছাড়া সীমান্ত সুরক্ষায় অনুপ্রবেশ বন্ধে আইনের কঠোর প্রয়োগ ও সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তায় বাংলাদেশের কার্যকর পদক্ষেপের প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। in Bangladesh, including Hindus. বৈঠক শেষে নরেন্দ্র মোদীকে একটি আলোকচিত্র উপহার দেন ডক্টর ইউনূস। আলোকচিত্রে দেখা যায় 2015 সালে মুম্বাইয়ে অনুষ্ঠিত ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বর্ণপদক প্রদান করছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি। টেকসই উন্নয়নের লক্ষ্যে একজোট হয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ বঙ্গোপসাগরীয় অঞ্চলের 7টি দেশ। এর মধ্যে আগামী 2 বছরের জন্য বিমস্টেকের নেতৃত্ব দিতে চলেছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে পর্দা নামে 6ষ্ঠ বিমস্টেক সম্মেলনের। বিস্তারিত নীরব দাসের রিপোর্টে। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয় বিমস্টেকের 6ষ্ঠ শীর্ষ সম্মেলন। অগ্রগতি, সহিষ্ণুতা ও মুক্ত বাণিজ্য এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয় সম্মেলনের আলোচনা।
যেখানে অংশ নেয় বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের রাষ্ট্রপ্রধানরা। শুরুতেই স্বাগত ভাষণ দেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা। আঞ্চলিক উন্নয়ন ও করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরে দেশগুলো। সম্মেলনে টেকসই উন্নয়নের কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, বাংলাদেশের প্রয়োজনীয় সংস্কার শেষে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচন দেবে তার সরকার। সম্মেলনে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং ইউনাইটেড নেশন অফিস অন ড্রাগ অ্যান্ড ক্রাইমের সঙ্গে অংশীদারত্ব নিয়ে সমঝোতা স্মারক সই করে দেশগুলো। সম্মেলনে আরও প্রাধান্য পায় ব্যাংকক ভিশন 2030। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিখ্যাত 30 নিয়েও চলে আলোচনা। এছাড়া 7 সিস্টার্সের কথা ফের তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেন। এই সময় দুর্নীতির বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারেও সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও আসিয়ানে বাংলাদেশের যোগদানে সমর্থন দিতে থাইল্যান্ডের বিশিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানানো হয়। সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ও ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনূস। এরপর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সিনাওয়াত্রা ডক্টর ইউনূসের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এর মধ্য দিয়েই উৎসবমুখর পরিবেশে পর্দা নামে ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি। থাইল্যান্ডে ডক্টর ইউনূসের সঙ্গে ও নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হওয়ায় বাংলাদেশ ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করবে বলে মনে করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক সরকারের সঙ্গে নয়, বরং রাষ্ট্রের হওয়া উচিত বলেও মত তাদের। ভারত বাংলাদেশ সরকার প্রধানদের বৈঠক নিয়ে এমনটাই অভিমত তাদের। তৌফিক মাহমুদ মুন্নার বিশেষ রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত বছরের 5 আগস্ট পতন হয় আওয়ামী লীগের সরকারের। ভারতে আশ্রয় নেয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া এবং ভারতে বসে উস্কানিমূলক বক্তব্য রাখায় দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়। সম্পর্কে টানাপোড়েনের মধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয় বিমস্টেক সম্মেলন। এই সম্মেলনকে ছাপিয়ে আলোচনায় ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক। শুক্রবার সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেন দুই দেশের সরকার প্রধান। ডক্টর মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সফর ও বৈঠক অংশ নিলেও প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। প্রায় 8 ঘন্টা ধরে চলে এই বৈঠক। যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় সম্মেলনে নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ ও কুশল বিনিময় হয়। দুই দেশের সরকার প্রধানের এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে দেখছেন সাবেক কূটনীতিকরা। তারা বলছেন এর মাধ্যমে পারস্পরিক সম্পর্ক নতুন করে জোরদার হবে। প্রফেসর ইউনূসের সঙ্গে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার, এটা বাই ইটসেলফ এটা হচ্ছে একটা সাকসেস। কারণ আমরা ঠিক বুঝতে পারছিলাম না, ইন্ডিয়ার কাছ থেকে খুব রেসপন্ড পাচ্ছিলাম না। প্রফেসর ইউনূস তো অনেক আগের থেকে বলছে যে সে দেখা করছে। ইভেন আমার মনে হয় এই মিটিংয়ের মাধ্যমে অ্যাটলিস্ট যে প্রক্রিয়াটা যে আরম্ভ হলো, যে কথাবার্তাগুলো আরম্ভ হলো, দ্যাট ইট সেলফ ইজ পজিটিভ। সেটাকেই আমি সেভাবে দেখছি। যেটা মনে হচ্ছিল, মানে দেখেন, এটা কিন্তু আনস্কেজুল মিটিং। গত রাত পর্যন্ত আমরা জানতাম যে মিটিং হচ্ছে না, এজেন্ডায় ছিল না, কিন্তু হঠাৎ করে যে মিটিং হলো সেটাই তো একটা পজিটিভ জায়গা না? সরকারের সঙ্গে নয়, বরং প্রতিবেশী দুই দেশের সম্পর্ক রাষ্ট্রকেন্দ্রিক হওয়া উচিত জানিয়ে বিশেষজ্ঞরা বলেন নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জন্য সাফল্য বয়ে আনবে। এত বড় একটা অভ্যুত্থান হলো, দ্যাট ইটসেলফ ইজ টেস্টিমেন্ট টু দ্য ফ্যাক্ট দ্যাট এগুলো বাংলাদেশের জনগণ স্বীকার করে নেয়নি, মেনে নেয়নি। এটা তো ভারতের জন্য একটা ওয়েক আপ কল হওয়া দরকার। এবং এটা কখনোই আপনি সরকার কেন্দ্রিক সম্পর্ক করতে পারেন না, আর সবসময় এটা রাষ্ট্রকেন্দ্রিক হতে হয়। এবং আমার মনে হয় ধরেন ভারতে কি সরকার পরিবর্তন হয় না? আমরা তো সবগুলোকে মেনে নিই। ভারতেরও সেই জিনিসটা বাংলাদেশের ব্যাপারে মেনে নেওয়া দরকার। আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে চিন্তা হচ্ছে যে বাংলাদেশ সরকার আসবে যাবে, কিন্তু রাষ্ট্র হচ্ছে সবচেয়ে গুরুত্ব। তো আমরা কোন সরকার চলে গেছে এটা নিয়ে কান্নাকাটি না করে, আর আমাদের নেবারদের উচিত না এটা সত্যিকার কোনো গণতান্ত্রিক দেশে অন্য দেশের কি পরিবর্তন হয়েছে এটা নিয়ে মাথা ঘামাবে না। আমরা এটাই আশা করবো, এটা আমাদের প্রত্যাশা। সীমান্ত হত্যা বন্ধ, তিস্তার পানি বন্টন চুক্তির বাস্তবায়ন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আলোচনার মাধ্যমে সমাধানের পথে এগিয়ে যাওয়ার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী বৈঠক দুদেশের সম্পর্কের ক্ষেত্রে আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় ক্রীড়া অঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এই বৈঠক দুদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে। রাজধানীতে আরেক অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শুধু শেখ হাসিনাকে নয়, তার দোসরদেরও দেশে ফিরিয়ে আনতে হবে। রাফিউল ইসলাম রাতুলের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের বিশিষ্টজনদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে কথা বলেন তিনি। বলেন, এই বৈঠক দুদেশের সম্পর্কে আশার আলো জাগিয়েছে। প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী আপনার মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল, সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি না সামনে যায়, অথবা এটা আপনার যেন কমে আসে, সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রাজধানীর আরেক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যৌক্তিক দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনা নয়, তার দোসরদেরকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে। নেহায়তই গুরুত্বপূর্ণ এটা। শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি, জনগণের দাবি, আমাদের দাবি যে ওনার যারা সাঙ্গপাঙ্গ যারা আছে ওখানে, যারা এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকেও যেন সঙ্গে ফেরত আনে এবং ফেরত দেয়। মির্জা আব্বাস বলেন, সবাই একযোগে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে, যাতে এই দলকে শেষ করে আবারও ফ্যাসিজম প্রতিষ্ঠা করা যায়। সকলে মিলে বিএনপিকে বিরুদ্ধে লাগছে। কথা হলো, বিএনপি একটা দেশপ্রেমিক, জাতীয়তাবাদী দেশপ্রেমিকের একটা দল। এই দলটাকে যদি শেষ করা যায়, তাহলে ফ্যাসিজম এবং আধিপত্যবাদকে বাংলাদেশে পার্মানেন্ট করা যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির নেতাদের নিয়ে বাজে মন্তব্যের কড়া সমালোচনাও করেছেন বিএনপির এই নেতা। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। প্রথম ধাপে বাংলাদেশে আশ্রিত 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এই তথ্য জানানো হয়। বলা হয়, আরও 70,000 রোহিঙ্গার কাগজপত্র যাচাই বাছাই করা হচ্ছে। 2018 থেকে 2020 সালের মধ্যে বাংলাদেশ 6টি ধাপে যে 8 লাখ রোহিঙ্গার তালিকা মিয়ানমারকে সরবরাহ করে, সেখান থেকে প্রত্যাবর্তনের জন্য এই নির্দিষ্ট সংখ্যককে যোগ্য হিসেবে বিবেচনা করছে মিয়ানমার। মাকদুরা মিতের রিপোর্টে দেখুন বিস্তারিত। মিয়ানমারের হত্যা নিপীড়নের মুখে বাংলাদেশে আশ্রয় নেয় রোহিঙ্গারা। বর্তমানে কক্সবাজারের উখিয়া টেকনাফে রোহিঙ্গা শিবিরে বসবাস করছে কয়েক লাখ রোহিঙ্গা, যাদের কারণে স্থানীয় বাংলাদেশিরা এখন বিপাকে রয়েছেন। প্রতিদিনই বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে রোহিঙ্গারা, যা বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়। কখনো নিজেদের সঙ্গে নিজেরা, আবার কখনো স্থানীয় মানুষজনের সঙ্গেও বিবাদে জড়ানোর ঘটনা সামনে এসেছে। দীর্ঘদিন ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় 14 মার্চ রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ। শুক্রবার ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে এক বৈঠকে মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শোয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়া হবে। এমনকি 70,000 রোহিঙ্গার ছবি ও নাম আরও যাচাই বাছাইয়ের জন্য অপেক্ষমান রয়েছে। Myanmar government has confirmed that this 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. মিয়ানমার সরকারের এমন ঘোষণায় নিজ দেশে ফেরার স্বপ্ন পূরণ হতে চলেছে রোহিঙ্গাদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। এদিকে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন শেষে ব্যাংকক থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
শুক্রবার রাত 10:05 দিকে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে স্থানীয় সময় রাত 8:45 ফ্লাইটটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। গত 2 থেকে 4 এপ্রিল 3 দিনের বিমস্টেক সম্মেলন ব্যাংককে অনুষ্ঠিত হয়। দেশের বেশ কিছু জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। তাপের তীব্রতায় নাকাল দেশবাসী। চলতি মাস জুড়ে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে ঘূর্ণিঝড় এবং কালবৈশাখীর শঙ্কাও রয়েছে। আগামী 10 এপ্রিল দেশ জুড়ে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টি হতে পারে। বৃষ্টির পর তাপপ্রবাহ কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিস্তারিত তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে। বাংলাদেশ নাতিশীতোষ্ণ তাপমাত্রার দেশ হিসেবে পরিচিত হলেও বিগত কয়েক বছরে তাপমাত্রার অস্বাভাবিক আচরণে সেই পরিচিতি ম্লান হয়ে যাচ্ছে দিন দিন। বৈশ্বিক উষ্ণায়নের ফলে ধীরে ধীরে বাড়ছে উষ্ণতা। প্রতি বছরই গড়ে বৃদ্ধি পাচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গেল কয়েকদিন প্রখর তাপে হাসপাস জনজীবনে। দেশের 7 বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে এই তাপপ্রবাহ। গরমে গাটা অনেক গরম হয়ে রয়েছে, এমনিতে অনেক রোদ। গোসল মুসল করলাম, শরীরে ঠান্ডা ঠান্ডা লাগতেছে। গরম তো অনেক, প্রচুর পরিমাণ, কাজকর্ম নাই গিয়া বুঝেন না। সূর্যের রুদ্র রূপে অস্বস্তিতে জনজীবন, কোথাও মিলছে না স্বস্তি। তীব্র গরম আর জলীয় বাষ্পের আধিক্যে তাপ অনুভূত হচ্ছে বহুগুণ। বাহিরে যে পরিমাণ গরম কারণ বাসা এখন মানে আমার হিসাবে একটা মাইক্রো ওভেন টাইপের হয়ে গেছে। প্রচন্ড গরম, ওখানে তো থাকাই যায় না, উপরে চাঙ্গে থাকি, সেরকম গরম। আবহাওয়াবিদরা বলছে বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়েছে বাংলাদেশে, ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। মিথেন গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পেয়েছে, কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পেয়েছে, শর্ট লাইফ ক্লাইমেট পলিউটেন্টসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশেও তার ছোঁয়া লেগেছে। তাপ প্রবাহের ঘনঘটা, তার ব্যক্তিকাল এবং তার যে দিন সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এটি একটা অস্বাভাবিক প্রক্রিয়া। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে আগামী সপ্তাহে রয়েছে ঝড়, বজ্রসহ শিলাবৃষ্টির সম্ভাবনা। 1 থেকে 2টি লঘুচাপ এই এপ্রিল মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে। আশঙ্কা করছি যে এই এপ্রিল মাসে বজ্রঝড়ের ঘনঘটা আগামী 10 তারিখের পর থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে এইরকম বজ্রঝড়ের তাণ্ডবতা আমরা দেখতে পারি। অপরিকল্পিত নগরায়ন আর শিল্পায়নের ফলে দিন দিন বাড়ছে উষ্ণতা। এই বৈশ্বিক উষ্ণতা মানব সৃষ্ট, তাই এখনই এখান থেকে উত্তরণ ঘটাতে না পারলে আগামীর পৃথিবী হবে শুধু মানুষের জন্যই নয়, জীববৈচিত্র্যের জন্য মহা হুমকির। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চ ও সব মাধ্যমে তুলনামূলক স্বস্তিতে ফিরছে যাত্রীরা। তবে সার্ভার জটিলতা ও বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। আগামীকাল সড়ক ও রেলপথে সর্বোচ্চ চাপ হতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের। বিস্তারিত শাহাদাত ইশাদের রিপোর্টে। ঈদে প্রিয়জনের সান্নিধ্য শেষে স্বপ্নের এবার ঢাকায় ফেরার পালা। কর্মব্যস্ত রাজধানীতে জীবনের তাগিদে সকাল থেকেই ফিরছে মানুষ। কমলাপুর স্টেশনের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ আর স্বস্তিতে সময় মতো ঢাকায় ফেরার কথা জানালেন তারা। আগের চেয়ে অনেক ভালো। বিগত 15 বছর আমরা এরকম পরিবেশ পাই নাই। অনলাইন পরিবেশ খুব ভালো পেয়েছি। আজকে উইকেন্ড, যেহেতু শুক্রবার, ঢাকা শহরে জ্যাম একটু কম থাকবে, সেই ভেবে আমরা চলে আসি। যদিও বিপত্তি বাধে অনলাইনে টিকিট বন্ধ থাকায়। বৃহস্পতিবার রাত 8টা থেকে 15 ঘন্টা সার্ভার বন্ধ থাকায় অনেকে টিকিট নিয়ে ভোগান্তিতে পড়েন। একই সময় কমলাপুর স্টেশন থেকে ভুরিমারি, রংপুর, দেওয়ানগঞ্জ, ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন নির্ধারিত সময় থেকে দেরিতে ছেড়ে যায়। যে বুড়িমারি এক্সপ্রেস 8:30 ট্রেন 11টাও ছাড়ছে না। আমার যেটা 11:15 ট্রেন 11:45-এ, মানে শিডিউল বিপর্যয় দেখা যাচ্ছে, একদম পর্যায়ক্রমে শিডিউল বিপর্যয়। এখন বাজে 12টা, এরপর ট্রেনের কোনো খবর নাই। ওয়াশপিটে গেছে
এবং পোস্টটা সংযোগ হয়েছে এবং সেক্ষেত্রে আপনার ওই শান্টিং ইঞ্জিন দিয়ে আনতে একটু সময় লাগছে, এই জন্য 1 ঘন্টা লেট হয়েছে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। তুলনামূলক যাত্রী কম থাকায় স্বস্তির কথা জানালেন লঞ্চে ফেরা দক্ষিণাঞ্চলের মানুষেরা। আমাদের আগামী 7 তারিখ অফিস খোলা, হাতে 2 দিন রাখে বাসায় ফিরতেছি, যাতে বাসায় যাই সব কিছু ঠিকঠাক আছে কিনা বা সব কিছু ঠিকঠাক গোছায় রাখতে পারি, যার জন্য আমরা 2 দিন আগেই ফিরছি। টিকিটের প্রাইস টিকিটের প্রাইস ঠিক আছে, নর্মালি আছে, বাড়তি ভাড়া নাই। আশা এবার অনেক সস্তার হয়েছে এবং ইনশাল্লাহ আশা রাখি সবাই সহি সালামতে ঢাকা আবার পৌঁছে গেছে। সড়কের পথে যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ফিরছে নগরীতে। বাসে চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পেরে সন্তুষ্ট যাত্রীরা। রোববার সরকারি ছুটি শেষ হওয়ায় শনিবার যাত্রীর চাপ বেশি থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত তাসনিয়া ইসলাম প্রেমা মারা গেছেন। শুক্রবার দুপুর 12টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে এই দুর্ঘটনায় তাসনিয়ার মা, বাবা ও 2 বোনও মারা যান। তাসনিয়ার মৃত্যুতে পরিবারটি আর কেউ বেঁচে রইল না। একই দুর্ঘটনায় গুরুতর আহত শিশু আরাধ্য বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়েছে। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। 3 কন্যা সন্তান নিয়ে ছিল বাবা মায়ের হাসি খুশি পরিবার। ঈদের ছুটি কাটাতে যাচ্ছিলেন কক্সবাজার। পথে চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় থমকে যায় যাত্রা। মারা যায় পরিবারটির 4 সদস্য সহ 10 জন। বেঁচে ছিলেন একমাত্র সদস্য 18 বছরের তাসনিয়া ইসলাম প্রেমা। 3 দিন পর মৃত্যুর কাছে হার মানে প্রেমাও। শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সেই সঙ্গে হারিয়ে যায় পুরো পরিবারটি। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন শিশু আরাধ্য বিশ্বাস। অচেতন অবস্থাতেই মাঝে মধ্যে ডেকে ওঠে মা বলে, কিন্তু শিশু আরাধ্য জানেই না সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার বাবা মাকেও। আরো কতক্ষণ পর শুধু বলে আমার মা কোথায়, আমি মার কাছে যাচ্ছি, আমার মার কাছে যাব। আরাধ্য 3 দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে। শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে আনা হয়েছে ঢাকায়। রোগীর লোকও চাচ্ছে যে আপনার রোগীকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য, আর স্কয়ার হাসপাতালও চাচ্ছে যে ওর পুরোটা ব্যয় বহন করবে। সেজন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে এবং যেভাবে প্রসেস উনি করে দিয়েছেন সেভাবে আমরা ওকে রেফার করার চেষ্টা করছি। সবার প্রত্যাশা সুস্থ হয়ে উঠুক শিশু আরাধ্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে এক মাছ ব্যবসায়ীকে ছুরিয়াঘাতে হত্যার পর উত্তেজিত জনতার হাতে অভিযুক্ত যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বাগমারা উপজেলার আনশিবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁর আত্রাই উপজেলার গোলাবাড়ি গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও আমিনুল ইসলাম। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, বিকেল 4:30টার দিকে রানশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিয়াঘাত করেন। এ সময় বাজারের লোকজন আমিনুলকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে বাগমারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশকে মারধর করে আমিনুলকে ছিনিয়ে নিয়ে পুনরায় গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাছ বিক্রি করার পরে ওরই গ্রামের আরেকজন আমিনুল নামের একজন তাকে হয়তো ফলো করেছে যে টাকা পয়সা টাকাটা আছে, সে নেশাখোর টাইপের ছেলে, তার কাছে টাকা পয়সা চাই, টাকা না দিলে নজরুলের চায়ের দোকানের সামনে তখন তাকে চাকু মারে। পর্যায়ে চাকু মেরে পালায় যাচ্ছিল, এলাকার লোকজন তাকে ধরছে। 1-1.5 লোক আত্মায় থেকে চলে আসে, এসে যে তাকে একটা ভালো ছেলেকে মারছে এরকম সেন্টিমেন্ট তাদের, আমরা মারবো তাকে। পুলিশ অনেক চেষ্টা করে তাকে করার, পুলিশ 5-6 জন অ্যাসল্ট হয় আমাদের পুলিশ, তারপর তাকে ওখানেই মানে কোনো মেরে ফেলছে।